আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শর্ট সিলেবাসে যে 60টি অধ্যায় রয়েছে, সেই 60টি অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় এটি। এই অধ্যায় থেকে এবছর বিশেষ করে 2023 সালের প্রশ্নে অ্যানালাইজ করে যে জিনিসটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অবচয় সারণী। এই অবচয় সারণীটা তুমি ধরেই নিতে পারো এইচএসসি 24 ব্যাচের তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছো, এই অবচয় সারণীটা তোমাদের থাকবেই। আমি ধারাবাহিকভাবে সাজেশনমূলকভাবে এই অধ্যায়ের 3টা ক্লাস আপলোড করছি এই অষ্টম অধ্যায়ের উপরে। গত ক্লাসে আমি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে একটা সৃজনশীল সমাধান করেছি 2023 সালের, এবং আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি, এবং এই সৃজনশীলটা আমরা বেছে নিছি এই কারণে, কারণ এই টপিকটা থেকে একটা প্রশ্ন আসবেই। সেই টপিকটা হচ্ছে কোমর আসমান জের পদ্ধতি। এই টপিকটা থেকে তোমরা এইচএসসি 24 ব্যাচ একটা প্রশ্ন পাবেই, ধরেই রাখতে পারো এরকম একটা প্রশ্ন। সুতরাং চলো আর দেরি না করে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করি। আর তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের জন্য কিন্তু 2023 সালের প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। সিকিউ প্লাস এমসিকিউ এই দুইটা জিনিসই তোমরা 2023 সালের প্রশ্নগুলো ভালো মতন অ্যানালাইজ করে যাও বা বিশ্লেষণ করে যাও বা নিয়মগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে তারপর কিন্তু তোমরা যেও। এটা তোমাদের কাছে কিন্তু আমার একটা হাম্বেল রিকোয়েস্ট। ন্যূনতম 2023 সালের প্রশ্ন সমাধান না করে তোমরা কেউ যেন পরীক্ষার হলে না যাও, আমি অনুরোধ করছি তোমাদের। তো চলো আমি এবার প্রশ্নটা একটু পড়ি। পলাশ ট্রেডার্স 2020 সালের 1 এপ্রিল তারিখে, ভালো মতন খেয়াল করে কিন্তু, 1 এপ্রিল তারিখে 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। তাহলে মেশিনটা ক্রয় করছে 5 লক্ষ টাকা দিয়ে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000 ও 50,000 টাকা। তার মানে এই 5 লক্ষ টাকা দিয়ে যে মেশিনটা ক্রয় করছে এর পিছনে পরিবহন বাবদ এবং সংস্থাপন ব্যয় বাবদ টোটাল খরচ হয়েছে 20 আর 50, টোটাল 70,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয়েছে 10 বছর। যে এই যে মেশিনটা ক্রয় করা হয়েছে 5,70,000 টাকা দিয়ে, এই মেশিনটা মোটামুটি 10 বছর ব্যবহার করা যাবে। এবং ভগ্নাবশেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য আরো কিছু নাম আছে, যেমন অবশিষ্ট মূল্য, উদ্ধৃত মূল্য, স্ক্র্যাপ ভ্যালু, সালভেজ ভ্যালু, নামগুলো একটু মনে রাখো। তো ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে 1,20,000 টাকা, যে অনুমান করা হয়েছে যে এটা যখন আমরা বিক্রি করব তখন মোটামুটি 1,20,000 টাকায় আমরা 10 বছর শেষে বিক্রি করতে পারবো আর কি, অনুমান করা হয়েছে। প্রতি বছর 31 ডিসেম্বর হিসাবকাল শেষ হয়, মানে প্রতি বছর মানে ডিসেম্বর মাসের 31 তারিখ, মানে একদম বছরের শেষ তারিখে যে আমরা হিসাব কিতাব করি আর কি, বা হিসাব গণনা করি আর কি। প্রতিষ্ঠানটি কোমর আসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভালো কথা। তাহলে এই 3টা পদ্ধতি তোমরা একটু মোটা দাগে শিখে যাও। একটা হচ্ছে হলো সরলরৈখিক পদ্ধতি, কোমর আসমান জের পদ্ধতি, আর একটা আনকমন সৃজনশীল, কিন্তু অলরেডি এই ক্লাসটার আগের ক্লাসে আমি আপলোড করেছি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, ওইটাও একটু দেখে যেও। তো এই 3টা পদ্ধতিতে সাধারণত অঙ্ক আসবে তোমাদের। কদাক প্রশ্নে বলেছে কোমর আসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় সারণী, দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবচয় সারণী, এটা তোমাদের আসবেই। অবচয় সারণী প্রস্তুত করো। খদাকে বলেছে কোমর আসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। আমরা জানি এই অধ্যায়ে কিন্তু 5টা জাবেদা আছে, আমি বেসিক ক্লাস কমেন্টের লিঙ্কে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। 2022 সাল পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত করো। এই মেশিন হিসাবটা আমাদের প্রস্তুত করতে হবে, ঠিক আছে? সেটা টিসক বা চলমান জের ছক একটা করলেই হবে। তো আমরা প্রথম কদাগের উত্তর করব, অবচয় সারণী প্রস্তুত করব। কোন পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়? কোমর আসমান জের পদ্ধতিতে। তাহলে আমরা এখানে অবচয় সারণীর জন্য 60টা কলাম টেনে নিব এবং ভিতরে আগে একটু লিখে নিব। প্রথমে এখানে আমরা লিখব বছর সংখ্যা বা বছর। ওকে, এখানে আমরা লিখব প্রারম্ভিক মূল্য। এখানে আমরা লিখব অবচয় হার। এখানে আমরা গণনা করব। এখানে লিখব আমরা অবচয়। ওই অবচয় বললে বার্ষিক অবচয় বোঝায়। এখানে শুধু অবচয় লিখলেও হবে, বার্ষিক অবচয় লিখলেও হবে, কেমন? আর এখানে আমরা লিখব পুঞ্জীভূত অবচয়। আর এখানে আমরা লিখব সমাপনী মূল্য।
আচ্ছা, এখানে একটু ভালো মতন খেয়াল করে, এখানে কিন্তু বলছে প্রথম 2 বছরের, এই জন্য আমরা প্রথম 2 বছর দিব। মেশিনটা ক্রয় করছে 2020 সাল, তার মানে 2020 সাল আর 2021 সাল, এই প্রথম 2 বছর। তাহলে এখানে আমরা প্রথমে দিলাম 2020 সাল, এরপরে হচ্ছে 2021 সাল, এই হচ্ছে প্রথম 2 বছর। ওকে। আচ্ছা, প্রারম্ভিক মূল্য মানে বছরের শুরুতে মূল্যটা কত ছিল। দেখো, মেশিনটা আমি ক্রয় করছি কিন্তু 1 এপ্রিল তারিখ, এখানে একটা মোটা দাগে যে ইনফরমেশনগুলো তোমরা দেখবা সেটা হচ্ছে 1 এপ্রিল তারিখে মেশিনটা ক্রয় করা হয়েছে, 5 লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করা হয়েছে, এবং এই 5 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করার পরে এর পিছনে পরিবহন আর সংস্থাপন ব্যয় বাবদ 20,000 ও 50,000 টাকা খরচ হয়েছে। এইটুকু কিন্তু আমাদের লাগবে একদম এইখান থেকে এই পর্যন্ত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো মেশিনটার মোট ক্রয় মূল্য বা প্রারম্ভিক ক্রয় মূল্য যদি বা অর্জন মূল্য আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখানে একটু লিখে নিই, এখানে অর্জন মূল্য সমান সমান জাস্ট হচ্ছে আমরা লিখলাম ক্রয় মূল্য প্লাস পরিবহন প্লাস সংস্থাপন ব্যয়। দেখো, মেশিনটা তুমি ক্রয় করছো কত টাকা দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে, ভালো কথা। এইটার সঙ্গে পরিবহন বাবদ তুমি খরচ করছো কত টাকা? 20,000 টাকা। ওকে। এর পিছনে তুমি আরো সংস্থাপন ব্যয় বাবদ ব্যয় করছো কত টাকা? 50,000 টাকা। ওকে, তাহলে এইগুলো এবার আমরা একটু যোগ করব। তাহলে হয় হচ্ছে 5,70,000 টাকা। এটা হচ্ছে মেশিনটার তোমার প্রাথমিক মূল্য। ঠিক আছে, তাহলে মেশিনটা তুমি ক্রয় করছো 5,70,000 টাকা দিয়ে। অবচয় হার দেখো, কোমর আসমান জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার জন্য একটা সূত্র, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার জন্য একটা সূত্র। শুধু দুইটা সূত্র একই, জাস্ট একটু পার্থক্য আছে। তো আমরা এখানে একটু অবচয় হারটা একটু নির্ণয় করে নিই। এখানে আমরা এখানে লিখলাম, একটু কালার পেন দিয়ে লিখি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার সমান সমান, উপরে লিখবো 100%, নিচে লিখবো আয়ুষ্কাল বা বছর সংখ্যা একটা লিখলেই হচ্ছে, ইন্টু 2। দেখো, যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি হয় তখন 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করবা। আমি আবার বলছি, যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি হয় তাহলে 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করবা। আর যদি এটা সরলরৈখিক পদ্ধতি হতো, স্ট্রেট লাইন মেথড, মানে সরলরৈখিক পদ্ধতি হতো, মানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি না হয়ে এটা যদি সরলরৈখিক পদ্ধতি হতো, তাহলে 100% আয়ুষ্কাল দিতাম, শুধুমাত্র এই 2টা আমরা গুণ দিতাম না, জাস্ট এইটুকু লিখতাম 100% ডিভাইড আয়ুষ্কাল। যেহেতু এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, সেইটা এই 2টা আমাদের গুণ দিয়ে দিতে হবে। তাহলে উপরে আমরা লিখলাম 100%, আর মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে এই যে দেওয়া আছে যে আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর, এই যে আয়ুষ্কাল ধরা হয়েছে 10 বছর। তাহলে 100% 10 ইন্টু 2। তাহলে আমরা যদি 100%কে 10 দিয়ে ভাগ করি তাহলে হয় 10, 2 দিয়ে গুণ করলে হয় 20। তাহলে এটার উত্তর হবে হচ্ছে তোমার 20%। ওকে, তাহলে অবচয় হার হচ্ছে তোমার 20%। তাহলে এখানেও 20%। এবার আসি একটু গণনা করি। তো গণনা কি করব? এই 5,70,000 টাকার উপরে আমাদের 20% করতে হবে। তাহলে এই 5,70,000 গুণ 20%। এবার তোমাদের এখানে অনেকেরই একটা সমস্যা হবে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এটা একটু ভালো মতন বুঝে, এই যে এখন আমি যে জিনিসটা বুঝাচ্ছি এটা যদি বুঝতে পারো তাহলে তোমার কাজ শেষ। সেটা হচ্ছে কি, 1 এপ্রিল তারিখে মেশিনটা ক্রয় করা হয়েছে। তাহলে এপ্রিল মাসের 1 তারিখে যদি আমি মেশিনটা ক্রয় করি, আর আমি যে হিসাব করতেছি হচ্ছে তোমার এই যে 31 ডিসেম্বর, এই যে এদিকে খেয়াল করো, 31 ডিসেম্বর তারিখে আমরা হিসাব করতেছি। তাহলে মেশিনটা যেহেতু 1 এপ্রিল তারিখে আমরা কিনছি, তাহলে 1 এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তুমি গণনা করো কয় মাস হয়। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস হয়। এপ্রিল মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 9 মাস হয়। তাহলে এই যে 5,70,000 উপরে 20% করে যে টাকাটা হবে, ওই টাকাটার আমাকে
গুণ 9 ভাগ 12 করতে হবে। তাহলে ব্যাপারটা কি হলো, 5,70,000 20%, সরি, ওইটার গুণ 9 ভাগ 12 করতে হবে। কেন? কারণ মেশিনটা 1 এপ্রিল তারিখে ক্রয় করা হয়েছে। এই 2020 সালে মেশিনটা যখন ক্রয় করা হয়েছে তখন কিন্তু এই মেশিনটা জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় করা হয়নি, এপ্রিল মাসের 1 তারিখে ক্রয় করা হয়েছে। তার মানে ওই এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে 9 মাস হয়, ওই 9 মাসের আমরা অবচয় গণনা করব। যে এপ্রিল মাসের আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এই 3 মাসের কিন্তু আমরা অবচয় ধার্য করব না, কারণ মেশিনটা কিনছি আমি এপ্রিল মাসে, তাহলে যখন থেকে কিনছি তারপর থেকে অবচয় গণনা করা আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে 5,70,000 20% করি। 5,70,000 গুণ 20%, এক লক্ষ 14,000, ওইটার আবার করতে হবে গুণ 9 ভাগ 12, তাহলে হয়েছে 85,500। তাহলে অবচয় বের হইল 85,500। একটু কালার পেন ইউজ করলাম। তাহলে প্রথম বছর যেটা অবচয় হয় আমরা সবাই জানি, প্রথম বছর পুঞ্জীবিত অবচয় সেই একই হয়। প্রথম বছর মেশিনটা ক্রয় করছে তো 20 সালে, তাহলে 20 সালে অবচয় যেটা হবে পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি একই হবে, মানে এইটা আর এটা একই হবে সবসময় প্রথম বছর। তাহলে এখানে হবে 85,500। আর সমাপনী মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করি? এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা আমরা বিয়োগ করি। তাহলে 5,70,000 বিয়োগ 85,500 করলে বের হয়েছে 4,84,500। 4,84,500। এই যে 4,84,500 আমাদের সমাপনী মূল্য, এই সমাপনী মূল্যটাই আমাদের এখানে প্রারম্ভিক মূল্য হয়ে যাবে 4,84,500। মানে 2020 সালে যেটা সমাপনী মূল্য ওইটাই 2021 সালে হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। এবার এইটার উপরে আমরা 20% ধার্য করব, তাহলে গুণ 20% করলে বের হয়েছে 96,900। একটু কালার পেন নেই। আচ্ছা, এইটা আমরা কিভাবে করলাম? এটা আমরা অবশ্যই এই যে 4,84,500 এটার উপরে 20%। এখন তোমরা অলরেডি বুঝে গেছো যে এইটার উপরে কেন আমরা গুণ 9 ভাগ 12 বা এটার উপর কেন সরাসরি শুধু 20% করলাম, কেন আমরা অন্য কোনো কাজ করি নাই। মানে এই 4,84,500 উপরে সরাসরি 20% করছে। এই যে 4,84,500 উপরে 20% করছে। এখানে যেমন গুণ 9 ভাগ 12 দিছিলাম 2020 সালে, এখানে 2021 সালে কিন্তু আমরা গুণ 9 ভাগ 12 বা অন্য কোনো কিছু দেব না। কারণ তুমি একটু দেখো 2020 সালে কিন্তু আমরা ওইটা এপ্রিল মাসে ক্রয় করছি, তাহলে ওইটা তো আমরা এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 9 মাস হয়, 9 মাস ব্যবহার করছি, সুতরাং 9 মাসের অবচয় গণনা করছি। কিন্তু 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2021 সালের এই যে ডিসেম্বর মাসে যে যখন আমি হিসাবটা করতেছি তখন কিন্তু অলরেডি 12 মাস হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু আমরা 12 মাসের সুদই গণনা করব। আমরা এটাও জানি যে কোনো পার্সেন্টেজ করলে এই যে 4,84,500 উপরে এই যে 20% করছি আমরা, যে কোনো পার্সেন্টেজ এই যে 20% আমরা ধার্য করলাম এটার উপরে, এবার যে টাকাটা বের হবে এটা কিন্তু পূর্ণ 1 বছরের, মানে 12 মাসের। এটা হচ্ছে এই যে 85,500 এটা কিন্তু 9 মাসের সুদ ধার্য করছি, আর এই যে 96,900 এটা কিন্তু আমরা 12 মাসের সুদ ধারণা করছি, ধার্য করছি। মানে এখানে স্যার গুণ 12 ভাগ 12 কিন্তু দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ পার্সেন্টেজ করলে 1 বছরের বের হয়, আর এখানে যেহেতু 1 বছর হয়েছে আমরা মেশিনটা ব্যবহার করছি, সুতরাং আমরা এখানে 96,900ই দিব। এবার আমরা কি করব? এই যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় 85,500 রয়েছে, এইটার সঙ্গে আমরা নতুন অবচয়টা যোগ দিব। তার মানে 85,500 প্লাস 96,900 যোগ করলে বেরোচ্ছে 1,82,400। এবার আমাদের কি করতে হবে? এই প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়টা বিয়োগ করতে হবে। তাহলে 4,84,500 বিয়োগ 96,900 3,87,600। এইটাই হচ্ছে আমাদের কোমরাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছর মানে 2021 সাল ও 2020 সালের অবচয় সারণী। এবার আমরা হচ্ছে
প্রথম 2 বছরের জাবেদা দাখিলা প্রদান করব। আমার এটা একটু মুছতে হবে। চলো, প্রশ্নের খ দাগে বলেছে কোমর আসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। এজন্য একটু আগে আমরা যে অবচয় সারণীটা প্রস্তুত করেছি ক দাগে, সেই অবচয় সারণী থেকে প্রথম 2 বছর মানে 2020 সাল ও 2021 সালের অবচয়ের যে টাকা দুইটা ছিল, এই যে 2020 সাল ও 2021 সালের যে অবচয়ের টাকা দুইটা ছিল 85,500 আর 96,900, ওই টাকা দুইটা আমরা আগে একটু তুলে রাখছি। তো চলো এবার আমরা জাবেদা দিই। আমরা জানি এই অধ্যায়ের কিন্তু বেসিক 3টা জাবেদা আছে। প্রথম জাবেদা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা, 2 নাম্বার হচ্ছে অবচয়ের জাবেদা এবং 3 নাম্বার হচ্ছে অবচয় হিসাব বন্ধের জাবেদা। এছাড়াও কিন্তু আরো 2টা জাবেদা আছে। ওই 2টা জাবেদা হচ্ছে মেশিন যদি আমরা ক্রয় বিক্রয় করি লাভে বা ক্ষতিতে, তো তখন আমরা ওই 2টা জাবেদা দেই। যেহেতু আমাদের এই অঙ্কে মেশিনটা বিক্রয় করার হয়নি, সুতরাং আমাদের ওই 2টা জাবেদা লাগবে না। আমরা প্রথম যে 3টা জাবেদা, মেশিন ক্রয়ের জাবেদা, অবচয়ের জাবেদা এবং অবচয় হিসাব বন্ধের যে জাবেদা, এই জাবেদাটা দিলেই হবে। তো চলো আমরা প্রথমে মেশিনটা ক্রয় করছি 2020 সালে, তাহলে 2020 এপ্রিল 1 মেশিনটা ক্রয় করছে। মেশিন ক্রয় করলে মেশিন হিসাব হবে ডেবিট, এবং নগদান হিসাব হবে ক্রেডিট। এখানে তোমরা ব্যাংক হিসাব লিখলেও হবে, একই কথা। নগদান হিসাবও যা, ব্যাংক হিসাবও তাই, একই কথা। কেমন? আচ্ছা, এবার দেখো তোমরা অনার্সের বইগুলো খেয়াল করে দেখবা। অনার্সের বইগুলো কিন্তু এখানে মানে ব্যাংক বলতে কোনো কথা ওরা কিন্তু ইউজুয়ালি ইউজ করে না, ওরা সব জায়গায় ক্যাশ ব্যবহার করে, মানে নগদ শব্দটা ব্যবহার করে। কেমন? সুতরাং তুমি এখানে ব্যাংক হিসাব লিখলেও হবে, নগদান হিসাব লিখলেও হবে, কোনো সমস্যা নাই। কেমন? আচ্ছা আচ্ছা, এবার আসো। তো মেশিনটা ক্রয় করা হয়েছিল কত টাকা দিয়ে? 5 লক্ষ, আর এইখানে ছিল হলো তোমার 70,000 টাকা। তাহলে মেশিনটার মোট ক্রয় মূল্য হলো 5,70,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 5,70,000 টাকা। তাহলে এখানেও লিখতে পারি 5,70,000 টাকা। এখানে আমরা কারণ কি লিখতে পারি? যেহেতু মেশিন ক্রয় করা হলো। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রথম জাবেদা। এবং তারিখটা খেয়াল করো, মেশিনটা যেহেতু আমরা এখানে 1 এপ্রিল তারিখে ক্রয় করছি, সুতরাং এখানে কিন্তু আমরা এপ্রিলের 1 তারিখেই দিব। আচ্ছা, এরপরে দেখো আমরা ডিসেম্বর 31 তারিখে অবচয়ের জাবেদা দিব। 2 নম্বর জাবেদাটা ছিল অবচয়ের জাবেদা। আর অবচয়ের জাবেদা আমরা সবাই জানি, অবচয়ের জাবেদা তোমরা একদম মুখস্থ রাখবা। সকল অবচয়ের জাবেদা একটাই, সেটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো আসো আমি একটু লিখে ফেলি। ডেবিট, ক্রেডিট। দেখো এখন যেহেতু আমরা অবচয়ের জাবেদা দিচ্ছি, আমাদের 2020 সালের অবচয় ছিল কত টাকা? 85,500 টাকা। তাহলে আমরা এখানে এই 85,500 টাকা লিখে দিব। অবচয় সারণীতে আমরা এটা গণনা করেছিলাম 85,500। কিভাবে নির্ণয় করছিলাম তোমাদের মনে থাকা উচিত। 5,70,000 উপর আমরা 20% করছি, সেইটার গুণ 9 ভাগ 12 করছি, তারপর আমাদের বের হয়েছে 85,500 টাকা। এবার আমরা এখানে কারণ কি লিখতে পারি? যেহেতু অবচয় ধার্য করা হলো। আচ্ছা, 3 নাম্বার জাবেদাটা ছিল অবচয় হিসাব বন্ধের জাবেদা। তো চলো অবচয় হিসাবটা আমরা বন্ধ করি। এটাও ডিসেম্বর 31 তারিখেই দিব। আয় বিবরণী হিসাব ডেবিট, মানে এই অবচয় হিসাবটাই আমরা বন্ধ করে দিলাম। ঠিক আছে? সুতরাং অবচয় হিসাব ডেবিটে আছে, এটা আবার ক্রেডিট হয়ে যাবে। দেখো এই অবচয় হিসাবটাই যেহেতু এখানে ক্রেডিট করে দিলাম, সেহেতু আমাদের এই টাকাটাই এখানে চলে আসবে। তার মানে এখানে আসবে 85,500, এখানেও আসবে 85,500। কারণ কি লিখলাম? যেহেতু
অবচয় হিসাব বন্ধ করা হলো। এই হচ্ছে আমাদের, যেহেতু এখানে আমাদের প্রথম 2 বছরের জাবেদা দিতে বসে, এটা হচ্ছে আমরা প্রথম বছরের জাবেদা 3টা দিলাম, 2020 সালের জাবেদা, এটা গেল প্রথম বছরের। আর এখানে যেহেতু প্রথম 2 বছরের দিতে বসে, তার মানে এখন আমাদের 2021 সালের জাবেদাটাও দিতে হবে। তাহলে লিখলাম 2021। আর এখানে একটু খেয়াল রাখবা, অবচয় এবং অবচয় হিসাব বন্ধের যে 2টা জাবেদা, মানে 2 নাম্বার এবং 3 নাম্বার জাবেদায় তারিখটা সবসময় ডিসেম্বর 31 হয়, কেমন? বা এখানে যে তারিখটা বলা থাকে শেষে, মানে যে তারিখটা দেওয়া থাকে যে প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব শেষ করা হয় বা হিসাবভুক্ত করা হয়, সো ওই শেষ তারিখটাই এখানে লিখতে হয় অবচয় হিসাব পুঞ্জীবিত, সরি অবচয় হিসাব আর অবচয় হিসাব বন্ধের জাবেদায়, ঠিক আছে? সো এখানে ডিসেম্বর 31, এখানেও ডিসেম্বর 31 তারিখ হবে। আর শুরুতে হচ্ছে মেশিনটা যে তারিখে ক্রয় করা হবে, জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় করলে এখানে লিখবো জানুয়ারি 1, এপ্রিল মাসে যেহেতু এটা ক্রয় করা হয়েছে এই জন্য লিখছি এপ্রিল 1। তো যে তারিখে মেশিনটা ক্রয় করা হবে একদম শুরুতে যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা এখানে বসবে, তারিখটা একটু খেয়াল রেখো, কেমন? এরপরে আসো, আমরা যখন 2021 সালের জাবেদা দিব তখন কিন্তু আমরা আর মেশিন ক্রয়ের জাবেদাটা দিতে পারবো না, প্রথম জাবেদা দিতে পারবো না। এখন তুমি বলতে পারো স্যার কেন দিতে পারবো না? এর মূল কারণ হচ্ছে আমরা 2021 সালে কিন্তু আর মেশিন ক্রয় করিনি। এই মেশিনটা আমরা ক্রয় করছিলাম এই যে 5,70,000 টাকা, এই যে এই 70 আর এখানে 50, সরি 5 লক্ষ, তাহলে এই 5,70,000 টাকা দিয়ে মেশিনটা আমরা কিন্তু ক্রয় করছিলাম 1 এপ্রিল তারিখে। যেহেতু এটা আমরা 1 এপ্রিল তারিখে ক্রয় করছি, সুতরাং আমরা কিন্তু ওইটা ওই মানে 2020 সালেই ক্রয় করছি, সুতরাং 21 সালে কিন্তু আইসা আমরা আর ওইটা ক্রয় করি নাই। সো 21 সালে কি হবে? 21 সালে তাহলে আর মেশিন ক্রয়ের জাবেদা দেওয়া যাবে না। 21 সালে তাহলে আমাদের কি দিতে হবে? অবচয়ের জাবেদা দিতে হবে আর অবচয় হিসাব বন্ধের জাবেদা দিতে হবে। তাহলে অবচয় হিসাব আমরা সবসময় জানি ডিসেম্বর 31 তারিখে হয়, আর অবচয়ের জাবেদা একটাই, অলরেডি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট। মানে এই 2টা জাবেদাই সেম এখানে বসে যাবে। এখানে ডেবিট ক্রেডিট এগুলো না লিখলেও হয়, ঠিক আছে? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ওকে, আচ্ছা। তো দেখো 2021 সালের ডিসেম্বর মাসে অবচয় ছিল কত? এই যে 21 সালে অবচয় ছিল হচ্ছে 96,900 টাকা। তাহলে এখানে আমরা লিখবো এবার 96,900, এখানেও লিখবো 96,900। কারণ কি লিখতে পারি আমরা? যেহেতু অবচয় ধার্য করা হলো। হয়ে গেল। এরপরে আমাদের অবচয় হিসাব বন্ধের জাবেদা দিতে হবে। তো চলো আমরা ডিসেম্বর 31 তারিখে অবচয় হিসাব বন্ধের জাবেদা দিই। এই যে সেম এই জাবেদাটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর অবচয় হিসাব ক্রেডিট। মুনাফা জাতীয় ব্যয়গুলোকে ক্রেডিট করে দিতে হয় যখন বন্ধ করি আর কি আমরা, তখন মুনাফা জাতীয় ব্যয়গুলোকে ক্রেডিট করে দিতে হয় এবং আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবকে ডেবিট করে দিতে হয়। এর জন্য আমরা এই জাবেদাটা দিয়ে থাকি। যেহেতু আমরা এবার 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে যে অবচয়টা ছিল, সেই অবচয়টা যেহেতু আমরা বন্ধ করতেছি, সেহেতু এই টাকাটাই এখানে বসবে 96,900। এখানেও বসবে 96,900। আমরা কারণ কি লিখতে পারি? যেহেতু অবচয় হিসাব বন্ধ করা হলো। এখন তোমরা অনেকেই বলে বসতে পারো যে স্যার এখানে শেষ, আর কোনো জাবেদা দেওয়া লাগবে না, কারণ প্রথম 2 বছর দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে 1 বছরের আর এটা হলো 1 বছর, এই প্রথম 2 বছরের জাবেদা দিয়ে শেষ। এই যে প্রথম 2 বছরের জাবেদা আমরা দিলাম। তোমরা অনেকে বলতে পারো স্যার কোমর আসমান জের পদ্ধতিতে তো অবচয়টা প্রতি বছর কমে, এখানে তো বৃদ্ধি পাইছে। যে দেখেন এখানে 2020 সালে অবচয় ছিল হচ্ছে 85,500, আর 2021 সালে এটা বেড়ে হয়ে গেছে হচ্ছে 96,900। তার এখানে ক্রমহ্রাসমান হলো কোন জায়গায়? হ্রাস মানে তো কমা, ক্রমহ্রাসমান মানে কি? অ্যামোর্টাইজেশন মানে ক্রমান্বয়ে কমা।
তাহলে এখানে তো স্যার উল্টো বেড়ে গেল, এই 20 সালে যেটা ছিল 21 সালে তার থেকে বেড়ে গেছে। আসলে এটা মানে এর পরের সালগুলো যদি করতাম তাহলে তুমি বুঝতে পারতে, যেমন 2022 সাল 23 সাল এগুলো যদি করতাম তখন দেখতে এটা এই 96,900 থেকে ধারাবাহিকভাবে এরপরে কমতেছে। কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর যেটা অবচয় থাকে তারপরের বছর সেটা কমে যায়। কিন্তু এই অঙ্কে ব্যাপারটা হচ্ছে হলো 2020 সালের তো এপ্রিল মাসে ক্রয় করছিলাম মেশিনটা, এই জন্য এখানে 9 মাসের অবচয় ধার্য করা হয়েছে, এই জন্য কম আছে। আর এখানে 21 সালে তো আমরা পূর্ণ বছরের অবচয় ধার্য করছি, মানে 96,900, মানে 12 মাসের অবচয় ধার্য করছি, এই জন্য এটা মানে বেশি দেখাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে এটা ক্রমান্বয়ে কমতে থাকে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির মেইন বিষয়, ঠিক আছে, বা মেইন ফান্ডাটা হচ্ছে এইটাই। চলো এবার আমরা প্রশ্নের গদাগে যাই। গদাগে বলেছে 2022 সাল পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত করো। 2021 সালের এপ্রিল মাসে মেশিন ক্রয় করা হয়েছে, 2021 সাল থেকে 22 সাল পর্যন্ত, তাহলে 20, 21, 22, তার মানে 3 বছরের কি হিসাব প্রস্তুত করতে বলছে দেখো, মেশিন হিসাব। আমরা জানি অ্যাকাউন্টিং এ কোথাও যদি হিসাব প্রস্তুত করতে বলে তাহলে অবশ্যই অবশ্যই সেটা হলো খতিয়ান। সেটা কি বলো? খতিয়ান। এবং এই খতিয়ানটা আমরা জানি সকল বইয়ের রাজা বা পাকা বই। তো এই খতিয়ানটা তুমি চাইলে টিসকেও করতে পারো, চাইলে চলমান দেড়শকেও করতে পারো। তো আমি যেহেতু তোমাদের সবসময় চলমান দেড়শকে করে দেখাই, তো চলো আজকে আমি তোমাদের একটু টিসকে খতিয়ান প্রস্তুত করে দেখাই। প্রথম 3 বছরের মেশিন হিসাব প্রস্তুত করবার জন্য যে ছকটি প্রয়োজন সেই ছকটি আমরা আঁকিয়েছি। তো প্রথমে আমরা প্রতিষ্ঠান নাম লিখবো, এরপরে লিখবো মেশিন হিসাব। তো এটা হচ্ছে একটা টি ছক আমরা আঁকাইছি। আজকে কিন্তু আমরা চলমান দেড়শকে করবো না, টি ছকে করবো। ওই যে তোমাদের ব্যালেন্স বিডিসিডি বুঝতে একটু অসুবিধা হয়, তো সেটা ইনশাল্লাহ একটু আলোচনা করবার চেষ্টা করব। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, ওই পাশেও তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এই পাশটা ডেবিট পাস, এই পাশটা হচ্ছে ক্রেডিট পাস। তো এখানে মনে রাখো এখানে কিন্তু প্রথম 3 বছরের আমাদের মেশিন হিসাব প্রস্তুত করতে বসে, কিন্তু আমরা জাবেদা কিন্তু প্রথম 2 বছরে দিয়েছিলাম। আমি জাবেদাটা পাশে রেখেছি যাতে আমি তোমাদের সহজে বোঝাতে পারি। তো এই জাবেদার ভিতরে প্রথমে 2021 সালে যেহেতু মেশিনটা ক্রয় করা হয়েছে, তো 2020 সাল, 2021 সাল এবং 2022 সালের আমাদের মেশিন হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে 2020 সালে আমরা দেখি কোথায় কোথায় মেশিন হিসাব আছে। তো 2020 সালের ভিতর যদি আমরা খেয়াল করি, 2020 সালে দেখছি শুধু এই একটা জায়গায় মেশিন হিসাব আছে, আর কিন্তু কোথাও দেখো এখানেও মেশিন হিসাব নেই, এখানেও মেশিন হিসাব নেই, এখানেও মেশিন হিসাব নেই, আর এখানে তো 2021 সাল। তো 2020 সালে কিন্তু একটাই মেশিন হিসাব আসে। তো যেহেতু প্রথম 3 বছরে করতে বসে, তাহলে আমরা প্রথম বছরে মেশিন হিসাবটা নেই। তো আমরা যদি একটু খেয়াল করি দেখবো মেশিন হিসাবটা কিন্তু ডেবিট দিকে আছে। মেশিন হিসাবটার টাকা কোন দিকে আছে? 5,70,000 ডেবিট দিকে আছে। তার মানে এই 5,70,000 টাকা আমরা প্রথমে ডেবিট দিকে লিখবো। তাহলে লিখলাম 5,70,000 টাকা আমরা এই ডেবিট দিকে লিখলাম। কেমন? কেন ডেবিট দিকে লিখলাম? কারণ এই মেশিন হিসাবটা ইটসেলফ নিজে ডেবিট দিকে আছে, এই জন্য। আমরা জানি বিবরণের ঘরে আমরা সবসময় বিপরীত নামটা লিখি। তো বিপরীত নামটা যেহেতু এখানে আমরা নগদান হিসাব লিখছি, সো এখানেও আমরা অবশ্যই অবশ্যই নগদান হিসাব লিখে দেব। আচ্ছা, এখানে আমরা তারিখ কি দিব? যে তারিখ আছে সেই তারিখ, 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখ। তাহলে আমরা এখানে লিখব 2020 এপ্রিল 1। কেমন? আচ্ছা, এবার আমরা যেহেতু আমাদের 2020 সালে আর কোথাও মেশিন হিসাব নেই, সেহেতু এবার আমরা এখানেই ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করব। তো এখানে আমরা একটা বক্স টানবো, ভালো মতন খেয়াল করো। আমি এটা করাই দিচ্ছি আমার সঙ্গে, তুমি জাস্ট বাসায় খাতায় একবার করবো, তোমার 100% মাথায় ঢুকে যাবে। এরপরে দেখো এই সোজা একটা বক্স টানবো, এই বক্সটা এইটা যে সোজা টানবো এটাও সেই সোজাই আমরা টানবো। এবার হচ্ছে আমরা যদি দেখি এই ডেবিট সাইডে আছে 5,70,000, তাহলে আমরা এই ডেবিট সাইডে 5,70,000 লিখলাম এবং এটা আমরা জেড টেনে দিব। এবং ক্রেডিট সাইডেও কিন্তু কোনো কিছুই নাই, আমরা তাহলে এই 5,70,000ই আমরা এই পাশে লিখে দেব। কেন? কারণ আমাদের ডেবিট পাস ও ক্রেডিট পাস অ্যাকাউন্টটিকে সবসময় সমান করতে হয়। তাহলে এখানে আমরা লিখলাম 5,70,000 টাকা, লিখে এই পাশেও আমরা জেড টেনে দিলাম। এবার দেখো এই পাশে যেহেতু আমাদের কোনো কিছু নাই, সেহেতু এই 5,70,000 থেকে এখানে কিছু নাই মানে শূন্য আছে। তাহলে এই 5,70,000 থেকে এটা বিয়োগ করলে যে টাকাটা হবে সেই টাকাটাই হচ্ছে হলো 5,70,000 থেকে শূন্য বিয়োগ করলে 5,70,000ই হবে। সো এইটার নাম হবে তোমার ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারিড ডাউন। এবং এটা সবসময় আমরা ডিসেম্বর মাসের 31 তারিখে নির্ণয় করি। সো আমরা এখানে লিখে দেবো ডিসেম্বর মাসের 31, কারণ এই যোগ বিয়োগের কাজটা তো বছর শেষেই যে আমরা করবো এটাই স্বাভাবিক, এই জন্য আমরা এই ব্যালেন্স সিডি সবসময় ডিসেম্বর 31 লিখবো।
এবং এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী বছরের শুরুতে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তার মানে এই ব্যালেন্স সিডির এই যে 5,70,000 এটা এখানে চলে আসবে, এই 5,70,000 এটা হয়ে যাবে ব্যালেন্স বিডি। খেয়াল করে কিন্তু এটা এই ব্যালেন্স সিডিটাই আমরা বিপরীত পাশে এখানে ব্যালেন্স বিডি আকারে লিখলাম, এবং এটা হয়ে যাবে এপ্রিলের 1 তারিখ। তাহলে আমরা এখানে লিখলাম এপ্রিল 1 তো না, জানুয়ারির 1 তারিখ। কেন? কারণ পরবর্তী বছরের শুরুর 1 তারিখ হয়ে যায়। কারণ কি, দেখো ডিসেম্বর মাসে 31 তারিখে ব্যালেন্স সিডি যেটা বের হয়েছে, একদিন পরেই সেটা কিন্তু পরবর্তী বছরের জানুয়ারি মাসের 1 তারিখ হয়ে যায়। কারণ এই ডিসেম্বর 31 তো 2020 সালের, তার মানে 2020 সালের ডিসেম্বর মাসের 31 তারিখের পরের দিন কি 2021 সালের জানুয়ারি 1, তার মানে এখানে আমি অবশ্যই 2021 সাল দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো এবার আমরা যদি দেখি এই ব্যালেন্স সিডিটাকে যদি ব্যালেন্স বিডিটাকে যদি আমরা একটু যোগ দেই, তাহলে এইখানে 5,70,000 নেমে যাবে। এপাশে কিছু নাই, তার মানে এই 5,70,000কে এখানে বসাই দিতে হবে। অবশ্যই এখানে জেড টেনে দেবো। এবার 5,70,000 থেকে কিছু নাই, তার মানে আমাদের এখানে কিছু নাই, তার মানে ছিল শূন্য আছে। তাহলে এই 5,70,000 থেকে ওই শূন্য বিয়োগ দিলে 5,70,000ই হবে। তাহলে এই 5,70,000-এর নাম হয়ে যাবে ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন। কেমন? এটা হবে হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখে, এবং এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে এখানে এই 5,70,000 এখানে চলে আসবে, এটা হয়ে যাবে আপনার ব্যালেন্স বিডি। এবং 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখের যে 5,70,000 ব্যালেন্স সিডি ছিল, ওইটা একদিন পরে কিন্তু হয়ে যাবে 2022 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। ঠিক আছে, যেহেতু প্রথম 3 বছরে করতে বসে, সুতরাং আমরা এই বছরটাও একটু যোগ দিব। তাহলে এখানে একটা বক্স টানবো, এটা এভাবেই করতে হবে, কারণ আমরা কিন্তু এই ব্যালেন্সগুলো, এই জেরগুলোকে এভাবে স্থানান্তর করতে হবে। কারণ কিন্তু আমরা মেশিনটা শুধু 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখেই ক্রয় করছি। এরপরে যত বছরই হোক না কেন, এই মেশিনটার আয়ুষ্কাল যদি 10 বছর হয়, এই 10 বছরে কিন্তু আমরা শুধু এই ব্যালেন্সগুলোই স্থানান্তর করবো। এখানে কিন্তু আমরা নতুন কোনো মেশিন ক্রয় করিনি। যেহেতু আমরা কোনো নতুন মেশিন ক্রয় করিনি, সুতরাং এভাবেই আমরা ব্যালেন্সগুলো স্থানান্তর করব। তার মানে এখানে আমরা এই 5,70,000 লিখে দিব। এই জেডটা এই পাশে বসাই দিব 5,70,000। 5,70,000 থেকে কোনো কিছু নাই, তার মানে এখানে 5,70,000 এটা বিয়োগ করলে 5,70,000ই হবে। তো এটার নাম হয়ে যাবে ব্যালেন্স সিডি ডিসেম্বর 31। ওকে, এই ব্যালেন্স সিডিটাই হয়ে যাবে পরবর্তী, যেহেতু সিডি আছে সেহেতু আমরা বিডিটা দেখাই দিতে পারি। তো আমরা এখানে লিখে দেব ব্যালেন্স বিডি। তাহলে এই বিডিটা কোন জায়গা থেকে আসলে, এই সিডিটাই মানে এই 5,70,000 এখানে চলে আসবে। এটা হয়ে যাবে কত সাল, 2000, যদিও বা এটা দেখানোর দরকার নাই, অঙ্কে বলেনি, 2023 সালের জানুয়ারি 1। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা তো 4 বছরের হয়ে গেল, অঙ্কে তো বলছে 3 বছরের। তো দেখো অঙ্কটা কিন্তু এই পর্যন্তই শেষ, মানে 2022 সাল পর্যন্তই শেষ। তো 2022 সালের ডিসেম্বর 31 তারিখে 5,70,000 যে ব্যালেন্স সিডি ছিল, ওইটা তো পরবর্তী দিন ব্যালেন্স বিডি দেখাতে হবে, কারণ সিডিটা সবসময় ব্যালেন্স বিডি হয়ে যায় বিপরীত পাশে। তো এই সিডিটা বিপরীত পাশে এই বিডি আমরা জাস্ট দেখানোর স্বার্থে দেখাই দিছি, কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এই পর্যন্তই শেষ। কারণ এখানে 3 বছরের আমাদের জাবেদা দিতে, সরি 3 বছরের মেশিন হিসাব প্রস্তুত করতে বসে, এবং তোমরা এটা অবশ্যই লাস্টে দেখাই দিও, কেমন? না দেখাইলে আসলে এটা পূর্ণাঙ্গ হয় না। এর জন্য লাস্টে ব্যালেন্স বিডিটা 2023 সাল হলেও এটা তোমরা দেখিয়ে দিবে, কেমন? এটা হলো প্রথম 3 বছরের মেশিন হিসাব। ওকে, তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে অঙ্কগুলো করছো। তো নেক্সট ক্লাসে আমি সরলরৈখিক পদ্ধতির উপর একটা অবচয়ের ক্লাস
বা এই অষ্টম অধ্যায়ের একটা ক্লাস আপলোড করে দিব ইনশাল্লাহ। তারপরে তোমাদের এই অধ্যায়টা একদম 100% একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।